কখনো কখনো জীবনের অপেক্ষাগুলো এতটা দীর্ঘ হয় যে মানুষ ভুলেই যায় সে কিসের জন্য অপেক্ষা করছে। আজকের গল্পটা একজন নারীর নিঃশব্দ অপেক্ষার গল্প। এমন এক নারী যার জীবন আটকে গেছে স্মৃতিতে, যার দিন কাটে ধর্মের গণ্ডি আর সমাজের রক্তচক্ষুর তলায়। স্মৃতির জালে আটকে থাকা জীবনে হঠাৎই একদিন জায়গা করে নেয় এক অচেনা মুখ, যার চোখে সে নিজেকে নতুনভাবে খুঁজে পায় আশ্বাস আর মুক্তির পথ। কিন্তু এই পথ কি আসলেই তাকে মুক্ত করবে, নাকি পরিচয় করিয়ে দেবে কঠিন কোনো বাস্তবতার সাথে? আজ এক্সপ্লেইন করতে চলেছি ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত পাকিস্তানি মুভি কামলি। শুরুতেই আমরা হিনা নামের এক নারীকে দেখতে পাই। হিনা সেই নিঃসঙ্গ নারী যাকে ঘিরে আমাদের আজকের এই গল্পটি। হিনার স্বামী সাকলাইন উজ্জ্বল ভবিষ্যতের সন্ধানে ৮ বছর আগেই বাহরাইন চলে গেছে। বাহরাইন যাওয়ার পর থেকে সাকলাইনের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সে কেমন আছে, কোথায় আছে, কেউ জানে না। হিনা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে সাকলাইনের অপেক্ষায়। হয়তো কোনো একটা দিন হঠাৎ করেই ফিরে আসবে সাকলাইন, কড়া নাড়বে হিনার দরজায়। কিন্তু অপেক্ষার প্রহরগুলো কিছুতেই শেষ হতে চায় না। বর্তমানে হিনা সাকলাইনের বাড়িতেই সাকলাইনের অন্ধ বড় বোন সাকিনার সাথে থাকে। সাকিনা অন্ধ হলেও সে হিনাকে অনেক ভালোবাসে। সে হিনার যত্ন নেয়, তার উপর কড়া নজর রাখে, যেন সমাজের চোখে হিনা কখনোই প্রশ্নবিদ্ধ না হয়। বলতে গেলে হিনা এবং সাকিনা একে অপরকে আঁকড়ে ধরেই অপেক্ষার প্রহরগুলো একটু একটু করে কাটানোর চেষ্টা করছে। ওরা একসাথে রেডিওতে কবিতা শুনে জীবনের দুঃখগুলোকে হালকা করার চেষ্টা করে। সাকিনা কখনো ভাইয়ের প্রতি তার ভালোবাসা প্রকাশ করার কমতি রাখে না। প্রতি বছর সাকলাইনের জন্মদিনে সে খাবার রান্না করে গ্রামের গরিব বাচ্চাদের মাঝে বিতরণ করে। এবারও তার ব্যতিক্রম না। দৃষ্টিহীন সাকিনা এবারও ভাইয়ের জন্মদিন উপলক্ষে নিজ হাতে খাবার রান্না করেছে। হিনা সেই খাবারগুলো গ্রামের গরিব বাচ্চাদের মাঝে বিতরণ করতে যায়। হিনার সাথে যায় তার একমাত্র বান্ধবী নুরি। খাবার বিতরণের সময় নুরি জানায় তার ভালোবাসার মানুষ এহমদের সাথে তার বিয়ে ঠিক হয়েছে, আর কিছুদিন পরেই তাদের বিয়ে। নুরি হিনার সাথে আলোচনা করে বিয়েতে কিভাবে সাজবে, বিয়ের পর হানিমুনে কোথায় যাবে ইত্যাদি। হিনা যদিও হাসি মুখে বান্ধবীর সব কথা শুনছিল, কিন্তু তার মনের মাঝে সূক্ষ্ম এক চাপা কষ্ট তাকে অনবরত আহত করছিল। সাকলাইন থাকলে হয়তো তার সময়গুলো নুরির মতো রঙিন হতো। নুরি সাকিনার প্রশংসা করে বলে, এমন বোন পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কোনো বছর ভাইয়ের জন্মদিন উদযাপন করতে ভোলে না। হিনা অভিমান করে বলে, ভুলে যাওয়ার দায়িত্ব তো সাকলাইন নিয়েছে, আর আমাদের দায়িত্ব তাকে স্মরণ করা আর তার জন্য আজীবন অপেক্ষা করা। বাচ্চাদের মাঝে খাবার বিতরণ শেষে হিনা বাড়ি ফিরে দেখে সাকিনা গ্রামের মহিলাদের ডেকে তাদেরকেও খাবার খাওয়াচ্ছে। আর এই মহিলারা স্বভাবতই খাবার খেতে খেতে হিনাকে নিয়ে আলোচনা শুরু করে দেয়। কেউ কেউ হা হুতাশ করে আর বলে, বেচারি হিনা, সুন্দরী যুবতী নারী হয়েও একা জীবন কাটাতে হচ্ছে। কেউ কেউ বলে, সাকলাইন হয়তো আর কখনো ফিরবে না, বিদেশে গিয়ে হয়তো বিয়ে করে নতুন সংসার করছে সে। হিনাকে দেখে মহিলারা থেমে যায়। হিনা তাদের কথা শুনতে পেলেও না শোনার ভান করে নিজের কাজ করতে থাকে। রাতের বেলা যখন মুষলধারে বৃষ্টি শুরু হয়, তখন সাকলাইনের কথা আরও বেশি মনে পড়ে সাকিনা এবং হিনার। এরকমই এক ঝুম বৃষ্টির দিনে হিনা এবং সাকলাইন মাছ ধরতে গিয়ে অনেকটা সময় নদীর তীরেই কাটিয়ে দিয়েছিল। বাড়ির সবাই ভেবে নিয়েছিল তারা হয়তো হারিয়ে গেছে, তাই সাকলাইনের বাবা নিজেই বৃষ্টির মাঝে ওদেরকে খুঁজতে বের হয়। এসব স্মৃতিচারণ করতে করতে সাকিনা দীর্ঘশ্বাস ফেলে বলে, সাকলাইন যখন বাড়ি ফিরবে এমন সুন্দর একটা দিন আবারও আমাদের জীবনে আসবে। গল্প করতে করতে হিনা খেয়াল করে বাইরে একটা বিড়াল ছানা বৃষ্টিতে ভিজছে। হিনা দ্রুত বাইরে গিয়ে বিড়ালের বাচ্চাটাকে ঘরে নিয়ে আসে। দৃষ্টিহীন সাকিনা পরম মমতায় বিড়ালের বাচ্চাটাকে বুকে জড়িয়ে নেয়। প্রতিদিনকার বর্ণহীন একঘেয়েমি জীবনে একটু ভিন্নতা খুঁজতে হিনা মাঝে মাঝেই জিনাত নামের এক চিত্রশিল্পীর বাড়িতে যায়। জিনাত এক নিঃসন্তান নারী, তার জীবনও হিনার মতোই নিঃসঙ্গ। জিনাতের স্বামী মালিক নাদির জিনাতের প্রতি খুব একটা সহানুভূতিশীল নয়। একটা সন্তানের অভাবে তাদের দাম্পত্য জীবনে অনেক বড় ফাটল ধরেছে। নিজের নিঃসঙ্গতা কাটাতে জিনাত বেশিরভাগ সময় পেইন্টিং করেই কাটিয়ে দেয়। জিনাত তার পেইন্টিংয়ের জন্য মডেল হিসেবে কয়েকজন মেয়েকে বেছে নিয়েছে। হিনাও এই মডেলদের একজন। হিনা সহ বাকি মেয়েরা প্রতিদিন নির্দিষ্ট কিছু সময়ের জন্য জিনাতের বাড়িতে যায়। জিনাতে দেওয়া পোশাক পরিধান করে তারা জিনাতের নির্দেশনা অনুযায়ী পোজ দেয়, আর এই কাজের জন্য জিনাত তাদেরকে যথাযথ পারিশ্রমিকও দেয়। একদিন জিনাতের পেইন্টিংয়ের জন্য পোজ দেওয়া শেষে বাড়ি ফেরার সময় হিনা রাস্তার পাশে একটা সাদা ময়ূর দেখতে পায়। ময়ূরের সৌন্দর্য হিনাকে প্রবলভাবে আকৃষ্ট করে। হিনা ওই ময়ূরের পিছু করতে শুরু করে, কিন্তু ময়ূরটা হঠাৎ করেই জঙ্গলের ভেতর কোথায় যেন হারিয়ে যায়।
ময়ূরটাকে খুঁজতে খুঁজতে হিনা জঙ্গলের ভেতর ছোট্ট একটা জলাধারের কাছে চলে যায়। পাহাড়ি ঝর্ণার পানি অনবরত বেয়ে বেয়ে পড়ছে সেই জলাধারে। হিনা খেয়াল করে পানির উপর একটা ময়ূরের পালক ভেসে বেড়াচ্ছে। হিনা ময়ূরের পালকটা পানি থেকে তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সে পানির নিচে তলিয়ে যায়। হিনা প্রায় সেন্স হারিয়ে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই পানির নিচে দেবদূতের মতো এক পুরুষের আগমন ঘটে। এই দেবদূতের নাম আমলতাস। আমলতাস হিনাকে পানির নিচ থেকে টেনে উপরে তোলে। অপরিচিত একটা মানুষ এভাবে হিনাকে পানির নিচ থেকে উদ্ধার করবে, এটা কখনো হিনা কল্পনাও করতে পারেনি। আমলতাসের সামনে হিনা অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে। আমলতাস খেয়াল করে হিনার ওড়নাটা এখনও পানিতেই ভেসে বেড়াচ্ছে। তাই সে আবারও পানিতে নেমে হিনার ওড়নাটা নিয়ে এসে তার হাতে দেয়। এরকম একটা মুহূর্ত হিনার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। হিনা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে এক মুহূর্ত অপেক্ষা না করে বাড়ির দিকে ছুটতে শুরু করে। বাড়িতে ফিরে হিনা দ্রুত নিজের ভেজা কাপড় চেঞ্জ করে নেয়। সাকিনা তখন নামাজ পড়ছিল। হিনা সাকিনাকে একদমই বুঝতে দেয় না তার সাথে কি ঘটেছে। পরের দিন হিনা আবারও জিনাতের বাড়িতে যায়। সেখান থেকে ফেরার সময় গতকালের ঘটনা মনে পড়ে। কোনো এক অজানা আকর্ষণ হিনাকে টেনে নিয়ে যায় জঙ্গলের ভেতরে। হিনা খেয়াল করে জঙ্গলের ভেতর একটা গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করছে আমলতাস। হিনা অবাক দৃষ্টিতে আমলতাসের দিকে তাকিয়ে থাকে। হিনাকে দেখে আমলতাস গাছ থেকে নেমে হিনার কাছে এসে নিজের পরিচয় দেয়। আমলতাস বলে, আমি একজন ফটোগ্রাফার, আর আমার যদি কোনো জিনিস ভালো লাগে আমি সাথে সাথে সেটার ছবি তুলে নিই। কথাটা বলতে বলতে আমলতাস হিনার একটা ছবি তুলে নেয়। হিনা কোনো কথা না বলে দ্রুত চলে যেতে শুরু করে। আমলতাস পেছন থেকে বলে, এরপর যখন আসবে তখন কিন্তু তোমার নাম বলতে হবে। হিনা তার কথার কোনো উত্তরই দেয় না। পরের দিন নুরির মা হিনা এবং সাকিনাকে নুরির বিয়ের কার্ড দিতে আসে। কার্ডের সাথে সে হিনাকে একটা ড্রেসও দেয়। নুরি তার মেহেদির ফাংশনে পরার জন্য তার 5 জন বান্ধবীর জন্য ড্রেস বানিয়ে নিয়েছে। হিনা ড্রেসটা ট্রায়াল দেওয়ার জন্য ঘরে গেলে সে সময় নুরির মা সাকিনাকে বলে, হিনার ব্যাপারে তোমার কিছু ভাবা উচিত। সাকিনা জিজ্ঞেস করে, কি ভাববো? নুরির মা বলে, সমাজের লোকের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আল্লাহর কাছেও তো তোমার জবাব দিতে হবে। 8 বছর হয় সাকলাইন চলে গেছে, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই, বেঁচে আছে কিনা সেটাও কেউ জানে না। তাহলে শুধু শুধু হিনাকে কেন এই অনিশ্চিত সম্পর্কের বন্ধনে বেঁধে রেখেছ? হিনার বয়স পেরিয়ে যাওয়ার আগে কিছু একটা করো। তুমি তো চোখে দেখতে পারো না, কিন্তু আমরা তো দেখছি যৌবনের সুন্দর সময়গুলো পেরিয়ে যাচ্ছে তার। সাকিনা রেগে গিয়ে বলে, কি বলতে চাও তুমি? একটা বিবাহিত মেয়ের আবার বিয়ে দেবো আমি? তোমাদের কথা শুনে কি আমি একটা বিবাহিত মেয়েকে আবারও বিয়ে দিয়ে পাপ করব নাকি? নুরির মা বলে, তোমার ভাই যদি আগামী 20 বছরও ফিরে না আসে তাহলে কি 20 বছর ধরে হিনা এভাবেই একাকী জীবন কাটাবে? সাকিনা আরও রেগে গিয়ে চিৎকার করে বলে, কেন ফিরে আসবে না আমার ভাই? যেদিনই ফিরে আসুক না কেন, প্রত্যেকটা বিবাহিত মেয়ের কর্তব্য স্বামীর জন্য অপেক্ষা করা। সাকিনা নুরির মাকে আরও কিছু কথা শুনিয়ে দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। হিনা তার ঘর থেকে সমস্ত কথা শুনতে পায়, তবে সে শুধু চুপচাপ শুনেই যায়, কাউকে কিছুই বলে না। কিছুক্ষণ পর হিনা সাকিনার কাছে গিয়ে বলে, আমার বান্ধবী বলতে শুধু একজনই, তার মাকে তুমি এভাবে অপমান করে তাড়িয়ে দিলে। সাকিনা বলে, তাড়িয়ে দিয়েছি তাতে কি হয়েছে? হিনা আর কথা বাড়ায় না। পরের দিন হিনা আমলতাসের সাথে দেখা করতে চায়। আমলতাস এই গ্রামের কেউ না, সে অন্য কোথাও থাকে। জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত বাড়িতে সে থাকছে। জঙ্গলের পাহাড়ি ঝর্ণার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলে সময় কাটাতো আমলতাস। তো এখন তার জীবনে হিনার আগমন। হিনা এবং আমলতাস নিজেদের অজান্তেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আমলতাসের সঙ্গে সময় কাটাতে অদ্ভুত এক ভালো লাগা কাজ করে হিনার। ধীরে ধীরে দুজনের মধ্যে আত্মার সম্পর্ক গড়ে ওঠে। হিনার সুযোগ পেলেই ছুটে যায় আমলতাসের কাছে, যেন আমলতাসের কারণেই হিনার জীবনের সমস্ত শূন্যতা ভরে উঠেছে। হিনার বর্ণহীন নিঃসঙ্গ জীবনে রংধনু হয়ে এসেছে আমলতাস। প্রতিদিন বারবার আমলতাসের সঙ্গে দেখা করতে গিয়ে হিনার জিনাতের বাড়িতে যেতেও দেরি হয়ে যায়, আবার নিজের বাড়ি ফিরতেও দেরি হয়ে যায়। একদিন নুরি হিনাকে জিজ্ঞেস করে বসে, আজকাল এত দেরি করে আসছিস কেন? হিনা কোনো জবাব দেয় না। এরপর নুরি বলে, আমি আমার মাকে বলে দিয়েছি সাকিনা আপার কাছে ক্ষমা চেয়ে নেবে, কারণ তুই আমার বিয়েতে উপস্থিত না থাকলে আমি বিয়েই করব না। দরকার পড়লে নিজের জীবন দিয়ে দেব, তবুও তোকে ছাড়া বিয়ের আসরে বসবো না। হিনা তাকে আশ্বস্ত করে সে অবশ্যই বিয়েতে যাবে। মেয়েরা অনেকক্ষণ ধরে রেডি হয়ে জিনাতের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিনাত নিজের রুম থেকে বের হচ্ছিল না। তাই একটু সবাই টেনশন করে, আর হিনা নিজেই জিনাতকে খুঁজতে তার রুমে চলে যায়। সেখানে গেলে দেখতে পায় জিনাত মাতাল অবস্থায় ওয়াশরুমের ভেতর বাথটবে বসে আছে, তার হাতে এখনও মদের গ্লাস। জিনাতের স্বামী মালিক জিনাতকে সেখান থেকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওঠাতে পারে না। হিনাকে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মালিক একটু অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে হিনার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে। ব্যাপারটা জিনাত খেয়াল করে।
এরপর জিনাত হিনাকে কাছে ডেকে তার সামনে বসিয়ে একটা স্কেচ আঁকতে শুরু করে, কিন্তু মাতাল অবস্থায় থাকায় সে ঠিকভাবে আঁকতে পারে না। জিনাত হিনার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখের মধ্যে একটা চাপা কষ্ট লুকায়িত আছে, এটা দেখতে আমার অনেক ভালো লাগে। তোমার চোখ দুটোই বলে দেয় তুমি কোনো পুরনো স্মৃতিতে আটকে আছো, কিন্তু অনেক হয়েছে, আর না। যে কষ্টের মধ্যে তুমি নিজেকে আটকে রেখেছ সেখান থেকে নিজেকে মুক্ত করো। সুযোগ পেলেই সমস্ত বন্ধন ভেঙে নিজেকে মুক্ত করে দাও, নয়তো কষ্ট সহ্য করতে করতে একদিন সেটা অভ্যাসে পরিণত হবে, যেমন আমি মদের উপর অভ্যস্ত হয়ে পড়েছি। হিনা জিনাতের কথাগুলোর অর্থ খুব ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু সে তো সমাজের নিয়মের বেড়াজালে আবদ্ধ। এই নিয়মের বেড়াজাল ভেঙে নিজেকে মুক্ত করা মোটেও কোনো সহজ কাজ না। বাড়ি ফিরে রাতের বেলা হিনা নুরির মেহেদি প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়। সাকিনা আনন্দের সাথে হিনাকে রেডি হতে হেল্প করে। হিনা সাকিনাকেও তার সঙ্গে যেতে বলে। সাকিনা বলে, তোমাকে যেতে দিয়েছে এটাই অনেক, আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। হিনা বলে, মাঝে মাঝে ঘরের চার দেওয়ালের বাইরেও যাওয়া উচিত, তুমি সবসময় বাড়ির ভেতরেই থাকো, তোমার দম বন্ধ লাগে না? সাকিনা বলে, বাড়ির ভেতরে থাকলে কখনোই দম বন্ধ লাগে না, বরং নিজেকে নিরাপদ লাগে। এরপর হিনা নুরির বাড়িতে গিয়ে নুরিকে রেডি হতে হেল্প করে। হঠাৎ নুরির হবু স্বামীর মেসেজ আসে যে সেই মুহূর্তেই নুরির সাথে দেখা করতে চায়। নুরি হিনাকে দরজায় পাহারায় রেখে পিছনের দরজা দিয়ে তার হবু স্বামীকে ভেতরে নিয়ে আসে। এখানে দুজন একটু রোম্যান্টিক হয়ে পড়ে। হিনা আর চোখে তাদের দেখে, মনের কোণে সূক্ষ্ম আক্ষেপ জাগে তার। কাউকে কিছু বুঝতে না দিয়ে মেহেদির প্রোগ্রামে অনেক আনন্দ করে হিনা, কিন্তু প্রোগ্রাম শেষ হওয়ার আগেই হিনা হঠাৎ করে সেখান থেকে চলে যায়। রাতের অন্ধকারেই হিনা চলে যায় আমল তাসের কাছে। যদিও দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ওরা কেউই একে অপরের ব্যাপারে তেমন কিছুই জানে না। হিনা আমল তাসকে বলে, আমি জানি না আমি কেন বারবার তোমার কাছে আসি, তুমি হয়তো জানো না আমি বিবাহিত। আমল তাস জিজ্ঞেস করে, তোমার স্বামী কি তোমাকে ভালোবাসে না, নাকি তোমাকে মারধর করে, অথবা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কি? হিনা বলে, সে কোথাও চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না। আমল তাস বলে, তার মানে তোমার স্বামী একজন নির্বোধ। হিনা কোনো জবাব না দিয়ে আমল তাসের কাছাকাছি যায়। আমল তাসের কাঁধে মাথা রেখে সে অনেকটা সময় কাটিয়ে দেয়। বাড়িতে ফিরতে হিনার অনেক রাত হয়ে যায়। হিনা বাড়িতে পৌঁছানো মাত্র সাকিনা হিনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কোথায় চলে গিয়েছিলে তুমি? হিনা তাকে সান্ত্বনা দিয়ে বলে, কেন আমার জন্য সবসময় তো টেনশন করো, আমার কিচ্ছু হবে না। কিন্তু সাকিনার মনে সন্দেহ হয়। সাকিনা সন্দেহ করে হিনা হয়তো কারোর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। হিনা নামাজ পড়তে বসলে সাকিনা লুকিয়ে লুকিয়ে হিনার ঘরে গিয়ে প্যাড চেক করে দেখে এ মাসে হিনা প্যাড ব্যবহার করেনি। সাকিনার সন্দেহ আরও তীব্র হয়। সে হিনার কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে এ মাসে পিরিয়ড হয়েছে কিনা। হিনা জানায় হয়নি। সাকিনা মনে মনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়। হিনা বুঝতেও পারে না সাকিনা তাকে সন্দেহ করছে। পরের দিন হিনা আবারও আমল তাসের কাছে যায়। সে নিজের মনের মাধুরী মিশিয়ে আমল তাসের ঘরের দরজায় কিছু আলপনা এঁকে দেয়। এরপর নিজের হাতে এবং আমল তাসের হাতে রং মেখে দুজনের হাতের ছাপ দরজায় লাগিয়ে দেয়। সে সময় আমল তাস হিনাকে জিজ্ঞেস করে, আমার সাথে পালিয়ে যাবে? হিনা মুখে কোনো জবাব দেয় না, তবে মুচকি হেসে নিজের সম্মতি জানায়। এরপর হিনা বাড়ি ফিরলে সাকিনা অনেক আনন্দের সাথে জানায় সাকলাইন ফিরে এসেছে। গ্রামে ফিরেই সে সবার আগে তার বন্ধু ওসমানের সঙ্গে দেখা করতে গেছে, একটু পরে বাড়িতে আসবে। সাকিনা হিনাকে হাত মুখ ধুয়ে তৈরি থাকতে বলে, কিন্তু সাকলাইন ফিরে এসেছে এই খবর শোনার পর হিনা এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না। সে ছুটতে ছুটতে চলে যায় ওসমানের বাড়িতে। হিনা ওসমানকে জিজ্ঞেস করে, সাকলাইন কোথায়? ওসমান অবাক হয়ে জিজ্ঞেস করে, সাকলাইন কোথা থেকে আসবে? হিনা বলে, সাকিনা আপা তো বলল আপনার সাথে দেখা করতে এসেছে। ওসমান কোনো জবাব না দিয়ে অবাক দৃষ্টিতে হিনার দিকে তাকিয়ে থাকে। হিনা বুঝতে পারে সাকলাইন ফিরে আসেনি, সাকিনা তাকে মিথ্যে বলেছে, অথবা সাকিনা নিজেও মিথ্যে স্বপ্ন দেখেছে। হিনা প্রচণ্ড হতাশ হয়ে বাড়ি ফেরে। সাকিনা তখনও কয়েক পদের খাবার নিয়ে বসে ওয়েট করছে সাকলাইনের জন্য। হিনা একা ফিরেছে বুঝতে পেরে সাকিনা বলে, আমি অনেক টায়ার্ড, প্রতিদিন আশা নিয়ে অপেক্ষা করতে করতে আমি টায়ার্ড হয়ে পড়েছি। আজ ভেবেছিলাম সৃষ্টিকর্তার কাছে জেদ করব যেন আমার ভাইকে ফিরিয়ে দেয়। ভেবেছিলাম জেদ করলে আমার ইচ্ছে পূরণ হবে। এক মুহূর্তের জন্য আমার সত্যি মনে হয়েছিল সাকলাইন ফিরে এসেছে। এসব বলতে বলতে সাকিনা কাঁদতে শুরু করে। এরপর সাকিনা জানায় হিনার বিড়ালটা মারা গেছে। এই বিড়ালটাকেই হিনা বৃষ্টির সময় ঘরে নিয়ে এসেছিল। হিনা একবারও জানতে চায় না বিড়ালটা হঠাৎ কিভাবে মারা গেল। সে চুপচাপ বাড়ির একটা কোনায় বিড়ালটাকে কবর দিয়ে দেয়। রাতের বেলা সাকিনা হিনাকে বলে, তোমার কি মনে আছে অনেকদিন আগে এরকম মুষলধারে বৃষ্টি হয়েছিল? পুরো 1.5 মাস ধরে ছিল সে বৃষ্টি। একদিন সকাল সকাল সাকলাইন। এতটুকু বলতেই হিনা সাকিনাকে থামিয়ে দিয়ে বলে, সাকলাইনের গল্প আমি আর শুনতে চাই না। প্রতি বছর বর্ষাকাল আসবে, কিছুদিন পর শেষও হয়ে যাবে, ঋতু বদলাবে, কিন্তু সাকলাইন ফিরবে না।
যতই ঝড় বৃষ্টি তুফান আসুক না কেন আমাদের জীবনে কোনো পরিবর্তন হবে না, আমাদের জীবন সবসময় এভাবেই কেটে যাবে। এর কিছুদিন পর জিনাত তার বাড়িতে একজন আলেমকে ডেকে তালিমের আয়োজন করে। সে তালিমে জিনাত আলেমকে জিজ্ঞেস করে, কোনো নারীর স্বামী যদি দীর্ঘদিন নিখোঁজ থাকে, বেঁচে আছে নাকি মারা গেছে, কোনো খোঁজ খবর না থাকে, তাহলে কি ওই নারীর সাথে তার এখনও বৈবাহিক বন্ধন আছে? আলেম বলে, যদি কোনো নারীর স্বামী নিখোঁজ হয় তাহলে ওই নারীকে 4 বছর অপেক্ষা করার পর 3 মাসের ইদ্যত সম্পন্ন করতে হবে। এরপর ওই নারী ইসলামী শরীয়ত অনুযায়ী যেখানে ইচ্ছে বিয়ে করতে পারবে। হিনা মনে মনে অনেক স্বস্তি পায়। সাকলাইনের স্ত্রী হওয়া সত্ত্বেও সে অন্য এক পুরুষের প্রেমে পড়েছে। এই ব্যাপারটা নিয়ে সে অনেক বেশি অপরাধ বোধে ভুগছিল। যখন জানতে পারল অন্য পুরুষকে বিয়ে করা তার জন্য জায়েজ হয়ে গেছে, তখন হিনার মাথা থেকে অপরাধবোধের বোঝাটা হালকা হয়ে যায়। কিন্তু এই সমস্ত কথা শুনে সাকিনা প্রচণ্ড ক্ষিপ্ত হয়। বাড়ি ফিরে যাওয়ার সময় সাকিনা হিনার সাথে রাগারাগি করে বলে, এই সমস্ত কথা শোনানোর জন্য তুমি আমাকে জিনাতের বাড়িতে নিয়ে গিয়েছিলে? হিনা বলে, আমি তো জানতাম না এসব নিয়ে কথা উঠবে, এখানে আমার কী দোষ? সাকিনা রাগান্বিত হয়ে বলে, ওই বাড়িতে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই, ওরা ভালো মানুষ না। হিনা কোনো জবাব দেয় না। সাকিনা বাড়িতে পৌঁছে দিয়ে হিনা আমলতাসের সাথে দেখা করতে যায়। সে আমলতাসকে জড়িয়ে ধরে বলে, আমার মন থেকে অনেক বড় একটা বোঝা হালকা হয়ে গেছে, তোমাকে বিয়ে করতে আর কোনো বাধা নেই আমার। হিনা মুক্ত বিহঙ্গের মতো নেচে নেচে এই মুহূর্তটা এনজয় করতে থাকে। অন্যদিকে জিনাত হিনার ছবি মালিককে দেখিয়ে বলে, হিনাকে তোমার কেমন লাগে? সে অত্যন্ত সুন্দরী কিন্তু অসহায় একজন মেয়ে, হিনার জীবনে কাউকে প্রয়োজন। মালিক বুঝতে পারে না জিনাতের মনে কী প্ল্যানিং চলছে। এদিকে হিনা প্রতিদিনই অন্তত একবার হলেও আমলতাসের সাথে দেখা করতে যায়। একদিন আমলতাসের বাড়িতে যাওয়ার পর হঠাৎ মুষলধারে বৃষ্টি হয়। হিনা বৃষ্টি থামার জন্য ওয়েট করে, কিন্তু দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। হয়ে হিনা বৃষ্টিতে ভিজেই বাড়ির দিকে রওনা দেয়। ওই পথ দিয়ে ওই সময় মালিক যাচ্ছিল। হিনাকে বৃষ্টিতে ভিজে যেতে দেখে মালিক গাড়ি থামায় এবং হিনাকে গাড়িতে উঠতে বলে। হিনা প্রথমে একটু ইতস্তত করলেও মালিক বারবার বলায় সে গাড়িতে উঠে পড়ে। মালিক হিনাকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। বাড়িতে সাকিনা হিনার জন্য ওয়েট করছিল। বাড়ির সামনে গাড়ির আওয়াজ পেয়ে সাকিনা দরজায় কান পেতে নিশ্চিত হয় আসলেই বাড়ির সামনে কোনো গাড়ি এসেছে কিনা। ঠিক ওই মুহূর্তে হিনা বাড়িতে ঢোকে। সাকিনা অনেক চিন্তিত হয়ে বলে, কোথায় ছিলে এতক্ষণ? হিনা বলে, আমি নুরির বাড়িতে ছিলাম, বৃষ্টির কারণে বাড়ি ফিরতে দেরি হলো। পরদিন সকাল হতেই জিনাত সাকিনার সাথে দেখা করতে আসে। জিনাত সাকিনার সাথে কুশল বিনিময় করে বলে, আমি কোনো ভনিতা না করে সরাসরি যেটা বলার জন্য এসেছি সেটাই বলি। আমি হিনার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এসেছি। আমি আমার স্বামী মালিকের সাথে হিনার বিয়ে দিতে চাই। জিনাতের কথা শুনে হিনা এবং সাকিনা দুজনেই অবাক হয়। জিনাত সাকিনাকে বুঝিয়ে বলে, আপনি তো জানেন আমার কোনো সন্তান নেই, আর সন্তান ছাড়া একটা পরিবার কখনো সম্পূর্ণ হয় না। আমি তো মালিককে কখনো সন্তান দিতে পারবো না, তাই আমি তার দ্বিতীয় বিবাহের চিন্তায় আছি। সাকিনা জিনাতের সাথে চিৎকার করে বলে, একটা বিবাহিত মেয়ের হবার বিয়ে দেওয়াটা পাপ, আর এত বড় পাপ আমি কখনোই করতে পারবো না। জিনাত বলে, সেদিন তো আপনি নিজের কানেই শুনলেন হিনার জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। সাকিনা বলে, আলেম কি বলেছে আমি সব শুনেছি, ইসলামে তো আরও অনেক হাদিস আছে, সেগুলো বাদ দিয়ে সবাই কেন হিনার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছেন? হিনা কারো উপর বোঝা হয়ে নেই, সে নিজে রোজগার করে খায়, তাই হিনার বিয়ে নিয়ে কারো টেনশন করার দরকার নেই। সাকিনা অনেক অপমান করে জিনাতকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। জিনাত চলে যাওয়ার পর হিনা ভয়ে ভয়ে সাকিনাকে বলে, এখানে আমার কোনো দোষ নেই, আমি জানতাম না জিনাত আপা এরকম একটা প্রপোজাল নিয়ে আসবে। সাকিনা বলে, সত্যি তো তোমার কোনো দোষ নেই, দোষ তো তোমার শরীরের আর শারীরিক চাহিদার, আর এই চাহিদার বশবর্তী হয়ে মানুষ পাপ কাজ করে। মানুষ ভুলে যায় তার এই শরীরটা মাটির তৈরি, আর একদিন মাটির সাথেই মিশে যাবে। এরপর সাকিনা হিনাকে মারতে শুরু করে। মারতে মারতে সে বলে, আমি অনেকদিন থেকে তোর এই শরীর থেকে নোংরামির গন্ধ পাচ্ছিলাম, আমি চোখে দেখতে পাই না, তাই খুব সহজেই তুই আমাকে ধোঁকা দিতে পারছিস। কেন তুই সাকলাইনের জন্য অপেক্ষা করতে পারলি না? তুই এখনও সাকলাইনের বিবাহিত স্ত্রী, কেন তুই অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লি? কেন তুই এই পরিবারের মান সম্মান নষ্ট করলি? তুই প্রতিদিন সেজে গুজে জিনাতের বাড়িতে নোংরামি করার জন্য যাস, তাই না? কথাগুলো বলতে বলতে সাকিনা হিনাকে অনেক আঘাত করে। সে হিনাকে অভিশাপ দিতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর সাকিনা বুঝতে পারে এভাবে হিনাকে আঘাত করা তার উচিত হয়নি। সে ক্ষমা চাওয়ার জন্য হিনার কাছে যায়। হিনা নিজেকে সাকিনার থেকে দূরে সরিয়ে নেয়। সাকিনা বারবার বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, তোমার উপর হাত উঠানো আমার উচিত হয়নি, আমি তো তোমার মায়ের মতো, তাই রেগে গিয়ে তোমাকে একটু শাসন করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। অন্যদিকে জিনাত সাকিনার কাছে অপমানিত হওয়ার পর বাড়ি ফিরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তার আঁকা পেইন্টিংয়ে হিনার মুখের উপর কালো রং ছড়িয়ে দেয়। নিজের ব্যর্থতা আড়াল করতে সে হিনার সাহায্য নিতে চেয়েছিল, কিন্তু তার জন্য যে এভাবে অপমানিত হতে হবে জিনাত কখনোই সেটা কল্পনা করতে পারেনি।
এদিকে হিনা পরের দিন আবারও বাইরে গিয়ে ফিরে আসার পর সাকিনা হিনার সাথে আবারও রাগারাগি করে। সাকিনা হিনাকে বলে, কোথায় গিয়েছিলি? মালিক সাহেবের কাছে, তাই না? হিনা কোনো জবাব দেয় না। সাকিনা এবার হিনার সম্পর্কে নোংরা কথা বলতে শুরু করে। এবার হিনা প্রচণ্ড রেগে যায় এবং প্রথমবারের মতো সে সাকিনার সাথে উঁচু গলায় কথা বলে। হিনা বলে, তুমি যে বিবাহ বন্ধনের দোহাই দিয়ে আমাকে আটকে রাখার চেষ্টা করছো, সেটাকে বিয়ে বলে না, সেটাকে নরক বলে। একটা অন্ধকার কুয়ার মধ্যে আটকে গেছে আমার জীবন। গত 8 বছর ধরে আমি মানুষটার জন্য অপেক্ষা করেছি। আমি আর পারছি না। এই অন্ধকার কুয়ায় আমি আর বন্দি থাকতে চাই না। সৃষ্টিকর্তা তোমার চোখে আলো দেয়নি, তাই বলে কি তুমি আমার জীবনের আলো কেড়ে নেবে? সে অধিকার তোমাকে কে দিয়েছে? খবরদার আর কখনো আমার গায়ে হাত ওঠানোর চেষ্টাও করবে না। এর রেজাল্ট ভালো হবে না। আর সারাদিন আমার সামনে একদম সাকলাইন করবে না। সাকলাইন শুধুমাত্র একটা স্মৃতি। এরপর হিনা ঘরের ভেতর থেকে একটা ছোট্ট বক্স নিয়ে আসে। এই বক্সটার ভেতর সাকলাইনের ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে। হিনা বলে, এই বক্সটা ছাড়া সাকলাইনের আর কোনো অস্তিত্ব নেই। আমার জীবনের মতো এই স্মৃতিগুলো পচে যেতে শুরু করেছে। এসব বলতে বলতে হিনা ওই বক্সটা পানিতে ফেলে দেয়। হিনার এমন আচরণে সাকিনা অনেক কষ্ট পায়। হিনা সেদিকে কোনো পরোয়া না করে আমুলতাসের কাছে যায়। হিনা অনেক উদ্বিগ্ন হয়ে বলে, জিনাত আপা তার স্বামী মালিকের সাথে আমার বিয়ে দিতে চায়। ওরা অনেক পাওয়ারফুল লোক, ওরা যা চায় সেটা আদায় করেই ছাড়ে। আমি কিছুতেই মালিককে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো, চলো আমরা পালিয়ে যাই। এরপর হিনা নিজেই বলে, কিন্তু পালিয়ে আমরা যাব কোথায়? তোমারও তো পরিবার আছে, তোমার পরিবার নিশ্চয়ই আমাকে মেনে নেবে না। আমলতাস বলে, আমার পরিবার বলতে শুধু আমার মা, আর আমার মা অবশ্যই তোমাকে স্বাগত জানাবে। চলো আমরা পালিয়ে যাই। তখন হিনা বলে, ঠিক আছে, আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। এখনও কিছু সম্পর্কের বন্ধনে আমি আবদ্ধ। সব বন্ধন ছিন্ন করে পুরোপুরি মুক্ত হয়ে আমি আসছি। কথা বলে হিনা বাড়িতে ফিরে যায়। সাকিনা তখন বাড়িতে ছিল না। সে ওসমানের সাথে জিনাতের বাড়িতে চলে গেছে। সাকিনা সিদ্ধান্ত নিয়েছে সে মালিকের সাথেই হিনার বিয়ে দেবে। এই ব্যাপারে কথা বলার জন্যই সে জিনাতের কাছে গেছে। জিনাতের সাথে কথা পাকাপাকি করে সাকিনা বাড়িতে ফিরে আসে। সাকিনা ফিরে আসতেই হিনা সাকিনার কাছে ক্ষমা চেয়ে বলে, ওই সময় তোমার সাথে ওভাবে কথা বলা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দিও। সাকিনা বলে, কোনো ব্যাপার না, ভুল তো মানুষেরই হয়। এরপর সাকিনা সাকলাইনের বক্সটা খুলে তার স্মৃতি বিজড়িত জিনিসপত্রগুলো হাত বুলিয়ে বলে, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সাকলাইন দূর দেশে পাড়ি জমিয়েছিল। সে শুধু আমাদেরকে ভালো রাখতে চেয়েছিল। এরপর সাকিনা ওই বক্স থেকে একটা চিঠি বের করে হিনার হাতে দিয়ে বলে, এই চিঠিটা সাকলাইনের এক বন্ধু পাঠিয়েছে। সাকলাইন বাহরাইনের উদ্দেশ্যে যাওয়ার কিছুদিন পরই চিঠিটা এসেছে। সাকলাইন এবং তার আরও 3 জন বন্ধু জাহাজে করে অবৈধভাবে বাহরাইনে ঢোকার চেষ্টা করেছিল। আনফর্চুনেটলি ওই জাহাজটা ডুবে যায় এবং 4 জনের মধ্যে 3 জনেরই মৃত্যু হয়। শুধুমাত্র একজন জীবিত ছিল, সে চিঠিটা পাঠিয়েছে। চিঠিটা পড়ে হিনা একেবারে স্তব্ধ হয়ে যায়। 8 বছর ধরে সাকিনা এরকম একটা কঠিন সত্য তার কাছে গোপন করেছে। 8 বছর ধরে হিনা তার মৃত স্বামীর জন্য অপেক্ষা করে গেছে। হিনা ওই চিঠিটার সাথে একটা ডেথ সার্টিফিকেটও দেখে। এটা সাকলাইনের ডেথ সার্টিফিকেট। হিনা অঝরে কাঁদতে থাকে। তখন সাকিনা বলে, আমি কখনোই বিশ্বাস করতে পারিনি সাকলাইন মারা গেছে। সাকলাইন বরাবরই ভাগ্যবান ছিল। একবার ভূমিকম্পের সময় আমাদের বাড়ির ছাদ ভেঙে পড়েছিল। সে সময় আমার বাবা মা দুজনেরই মৃত্যু হয়েছে। আমিও মাথায় আঘাত পেয়েছিলাম, কিন্তু সাকলাইনের কোনো ক্ষতি হয়নি। তাই আমার বিশ্বাস ছিল জাহাজ ডুবিতে হয়তো সাকলাইনের মৃত্যু হয়নি, সে হয়তো বেঁচে আছে। আমি সাকলাইনের মৃতদেহ দেখিনি, তাই এত বছর বিশ্বাস করতে পারিনি। কথাগুলো বলতে বলতে সাকিনা সাকলাইনের ব্যবহৃত জিনিসপত্র মাটিতে পুঁতে কবর দিয়ে দেয়। এরপর সাকিনা হিনাকে বলে, আজ থেকে তুমি বিধবা। আজ থেকে 4 মাস 10 দিন তোমাকে ইদ্যত পালন করতে হবে। এই 4 মাস 10 দিন তুমি ঘর থেকে বের হতে পারবে না। তোমার ইদ্যত শেষ হলে আমি নিজেই মালিকের সাথে তোমার বিয়ে দেব। এসব বলে সাকিনা হিনাকে গোসল করিয়ে দেয়। এরপর হিনার রুমের দরজায় তালা লাগিয়ে দেয়। সে জানলা দিয়ে হিনাকে খাবার দেয়। এক মুহূর্তের জন্য হিনার ঘরের দরজাটা খুলে দেয় না। স্বামীর মৃত্যুর সংবাদে শোকে নিশ্চুপ নিস্তব্ধ অবস্থায় হিনা কয়েকটা দিন কাটায়। এরপর কিছুটা স্বাভাবিক হওয়ার পর হিনার মনে পড়ে আমলতাস তার জন্য ওয়েট করছে। হিনা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে খেয়াল করে সেটাই তালা দেওয়া। হিনা চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে আমলতাস হয়তো অপেক্ষা করতে করতে তাকে রেখেই চলে যাবে। হিনা সাকিনাকে বলে দরজা খুলে দিতে। সাকিনা রাজি হয় না। হিনা বলে, তুমি আমার জীবন থেকে 8 বছর নষ্ট করেছো, আর কি চাও আমার কাছে? কেন আমাকে মুক্তি দিচ্ছ না? সাকিনা বলে, আমি 8 বছর ধরে তোমার জীবন নষ্ট করিনি, বরং তোমাকে নিরাপত্তা দিয়েছি। আমি না থাকলে তুমি খারাপ পথে চলে যেতে। হিনা বলে, আর কত মিথ্যা বলবে তুমি? 8 বছর ধরে মিথ্যা বলে যাচ্ছ, অনেক হয়েছে, আর না। তুমি যদি এখন দরজা না খোলো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। সাকিনা তবুও দরজা খোলে না। হিনা ঘরের ভেতর সব কিছু ভাঙচুর করতে থাকে, কিন্তু তাতেও সাকিনা দরজা খুলতে রাজি হয় না।
হিনা খেয়াল করে তার ঘরের ভেতর কেরোসিন তেলের বোতল। হিনা তেলের বোতলটা হাতে নিয়ে সাকিনাকে হুমকি দিয়ে বলে, তুমি যদি দরজা না খোলো আমি পুরো বাড়ি জ্বালিয়ে দেব, সেই সাথে নিজেকেও পুড়িয়ে ফেলবো। সাকিনা কোনো জবাব দেয় না, তাই ক্ষিপ্ত হয়ে হিনা পুরো ঘরে কেরোসিন ছিটিয়ে দেয়। আগুন জ্বালানোর আগে সে আরও একবার সাকিনাকে দরজা খুলতে বলে, কিন্তু সাকিনা দরজা না খোলায় হিনা সত্যি সত্যি ঘরের আগুন জ্বালিয়ে দেয়। আগুন যখন পুরো ঘরে ছড়িয়ে পড়ে তখন হিনা চিৎকার করতে শুরু করে। সাকিনা এবার আর চুপ থাকতে পারে না, সে দ্রুত দরজা খুলে দিয়ে হিনাকে ঘর থেকে বের করে। দরজা খুলতেই হিনা আর এক মুহূর্ত অপেক্ষা না করে আমুল তাসের কাছে যায়। সাকিনা হিনাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু হেনা এবার আর তার কোনো বাধা মানে না। এদিকে আগুনের তীব্রতা বেড়েই যাচ্ছে। সাকিনা চিৎকার করে আশেপাশের মানুষদের ডেকে নেয়, সবাই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু সাকিনা তাদেরকে থামিয়ে দিয়ে বলে, হিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আগে তাকে নিয়ে আসো। সাকিনার প্রতিবেশীরা আগুন নেভানো বাদ দিয়ে হিনাকে খুঁজতে শুরু করে। হিনা ততক্ষণে আমুল তাসের বাড়িতে গেছে। হিনা আমুল তাসকে বলে, আমি আসতে দেরি করে ফেলেছি, কিন্তু আমি আসার আগে আগুন লাগিয়ে দিয়ে এসেছি। এতক্ষণে আমার অতীতের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সাকলাইনও আর নেই, আমি এখন সম্পূর্ণ মুক্ত, চলো আমরা এখনই পালিয়ে যাই। আমুল তাস কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। হিনা বলে, আমার গ্রামের লোকেরা আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, তার আগে চলো না আমরা এখান থেকে বের হয়ে পড়ি। ওরা এখানে চলে আসলে আমাকে নিয়ে গিয়ে মালিকের সাথে বিয়ে দিয়ে দেবে। আমুল তাস কোনো কথাই বলে না। এদিকে গ্রামের লোকেরা আমুল তাসের ঘরের সামনে চলে আসে। হিনা কাঁদতে কাঁদতে আমুল তাসের কাছে রিকোয়েস্ট করে বলে, নিয়ে চলো আমাকে এখান থেকে। কিন্তু আমুল তাস না কোনো কথা বলে, না তার জায়গা থেকে এতটুকু সরে, যেন সে একটা পাথরের মূর্তি হয়ে গেছে। আমুল তাসের এমন মূর্তিরূপ দেখে হিনা আমুল তাসের হাতে কামড় দেয়। এতেও আমুল তাস একেবারে নির্বিকার, কোনো রকম সারা শব্দ করে না সে। এদিকে ঘরের ভেতর থেকে হিনার কণ্ঠস্বর শুনতে পেয়ে গ্রামের লোকেরা বলাবলি করতে শুরু করে, হিনা নিশ্চয়ই কোনো পরপুরুষের সাথে এই ঘরের ভেতরে আসছে। একজন বলে, আমি আগেই ডাউট করেছিলাম, বেশ কয়েকবার হিনাকে এই জঙ্গলের ভেতরে আসতে দেখেছি। সবাই মিলে ঘরের দরজা ভেঙেই ঢুকে পড়ে। ঘরের ভেতরটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ ঘরের ভেতর হিনা ছাড়া আর কেউ নেই। হিনা একা একা কথা বলছে। হিনাকে একা দেখে কেউ তাকে কিচ্ছু বলে না, সবাই চুপচাপ চলে যায়। এরপর হিনা ঘর থেকে বের হয়ে দেখে দরজার উপর শুধুমাত্র তার হাতের ছাপ, আমুল তাসের হাতের কোনো ছাপ সেখানে নেই। হিনা এবার বুঝতে পারে বাস্তবে আমুল তাসের কোনো অস্তিত্ব নেই। আমুল তাস ছিল সম্পূর্ণ কল্পনা। নিজের জীবনের একাকিত্ব কাটাতে হিনা তার কল্পনায় একজন ভালোবাসার মানুষ তৈরি করেছিল। কল্পনার সে মানুষটার সাথে সময় কাটিয়ে হিনা নিজের দুঃখগুলো ভুলে থাকার চেষ্টা করেছিল। হিনা বুঝতে পারে সে এতদিন ধরে নিজেই নিজেকে ধোঁকা দিয়েছে, একটা অবাস্তব সম্পর্কে নিজেকে জড়িয়ে সুখ খোঁজার চেষ্টা করেছে। বাস্তবতা উপলব্ধি করার পর হিনা আবারও ফিরে যায় সাকিনার কাছে। হিনা সাকিনার কোলে মাথা রেখে বলে, 1 বছর আগে আমার জ্বর হয়েছিল, তখন তুমি আমাকে রাজকুমারী হারমালার গল্প বলেছিলে, ওই গল্পটা আবারও শোনাও। সাকিনা গল্প বলতে শুরু করে। রাজকুমারী হারমালা অত্যন্ত সুন্দরী, তার মহলটাও ছিল ছবির মতো সুন্দর। মহলের পেছনে একটা জঙ্গল ছিল। রাজকুমারী হারমালা প্রতিদিন লুকিয়ে লুকিয়ে ওই জঙ্গলে যেত। ওই জঙ্গলের ভেতর একটা নদী ছিল, সেই নদীটা হারমালার অনেক পছন্দ ছিল। রাজকুমারী হারমালার সৎমা তাকে একদম পছন্দ করতো না। সে রাজকুমারী হারমালাকে কালো জাদু করেছিল, এমন জাদু করেছিল যে রাজকুমারী হারমালা কখনোই নদীর পানি স্পর্শ করে তাহলে তার জীবন ধ্বংস হয়ে যাবে। একদিন রাজকুমারী হারমালার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ করে প্রবাহিত নদী হারমালাকে প্রবলভাবে আকর্ষণ করতে শুরু করে, যেন পানির ভেতর থেকে কেউ একজন হারমালাকে ডাকছে। হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে রাজকুমারী হারমালা পানিতে পড়ে যায়। সে সাঁতার জানত না। ধীরে ধীরে রাজকুমারী হারমালা পানিতে ডুবে যেতে শুরু করে। ঠিক ওই সময় হঠাৎ কেউ একজন দেবদূতের মতো এসে রাজকুমারীকে পানি থেকে টেনে তোলে। ওই দেবদূতের চেহারা দেখার আগেই রাজকুমারী অজ্ঞান হয়ে যায়। রাজকুমারীর জ্ঞান ফেলে সে নিজেকে একটা গাছের নিচে দেখতে পায়, কিন্তু সেখানে রাজকুমারী একা ছিল। তাকে টেনে তোলা সেই ব্যক্তি আশেপাশে কোথাও নেই। রাজকুমারী হারমালা পুরো জঙ্গলে খুঁজতে থাকে ওই ব্যক্তিকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। রাজকুমারী প্রতিদিন ওই জঙ্গলে যায় এই আশায় যদি ওই ব্যক্তির সাথে তার একবার দেখা হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তির সাথে রাজকুমারীর আর কখনোই দেখা হয় না। রাজকুমারী সারা জীবন ওই গাছের নিচে বসে অপেক্ষা করতেই থাকে। তার অপেক্ষা কখনোই শেষ হয় না, কারণ সে ওই প্রবাহিত নদীর পানি স্পর্শ করেছিল। রাজকুমারী হারমালার সৎমা কালো জাদু করেছিল, তাই পানি স্পর্শ করাতে তার জীবন অভিশপ্ত হয়ে ওঠে। সে আর কখনোই জীবনের সুখ খুঁজে পায়নি। গল্প শুনতে শুনতে হিনা ধীর পায়ে এগিয়ে যায় তাদের বাড়ির পুকুরের কাছে। হিনা পানিতে নেমে নিজেকে পানির সাথে ভাসিয়ে দেয়। এদিকে আগুন ধীরে ধীরে পুরো বাড়ি পুড়িয়ে ছাই করে ফেলে। অন্যদিকে জিনাত তার স্টুডিওতে কিছু ছবি পুড়িয়ে ফেলে। এই ছবিগুলোর মধ্যে আমুল তাসের ছবি ছিল, অর্থাৎ হিনা তার কল্পনায় যে আমুল তাসকে ভালোবেসেছিল
তার ছবি সে জিনাতের স্টুডিওতে দেখেছে। আর 1 বছর আগে সাকিনার মুখে রাজকুমারী হারমালার গল্প শুনে নিজেকে রাজকুমারী হারমালার জায়গায় কল্পনা করে সে একটা জগৎ তৈরি করেছিল। ওই দিন হিনা ময়ূরের পালক খুঁজতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু কেউ তাকে পানি থেকে টেনে তোলেনি, বরং হিনা নিজেই নিজেকে পানি থেকে উঠিয়েছে। কিন্তু রাজকুমারী হারমালার গল্প অনুযায়ী সে কল্পনা করেছিল আমলতাস নামের এক স্বপ্নপুরুষ তাকে পানি থেকে টেনে তুলেছে। হিনার নিঃসঙ্গতা, দমবন্ধতা, একাকিত্ব জীবন থেকে মুক্তি পেতে এক কাল্পনিক চরিত্র সৃষ্টি করেছিল, যে তাকে বুঝত, তাকে প্রচণ্ড ভালোবাসত, যে তার সব আনন্দের উৎস ছিল। কিন্তু কল্পনা তো রূপকথার মতো, সুন্দর হলেও তো তা অবাস্তব। একদিন না একদিন বাস্তবতা ঠিক কড়া নাড়ে দরজায়, তেমনি হিনার দরজাতেও আজ কড়া নেড়েছে সত্যিকারের বাস্তবতা। কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায়। জিনাত কল্পিত এই আমলতাসের ছবি কোথায় পেল? তবে কি বাস্তবে চেহারার কোনো মানুষ আছে, নাকি সেও জিনাতের কল্পনার পুরুষ ছিল? জিনাতও তো হিনার মতো যেও সারা জীবন খুঁজে এসেছে হয়তো একটুখানি নিরাপদ আশ্রয়। হয়তো দুজন নিঃসঙ্গ নারী একই পুরুষকে কল্পনায় আঁকড়ে ধরে সুখী হতে চেয়েছিল, কিন্তু বাস্তবতা তাদের সেই সুখটাও কেড়ে নিয়েছে। তো কেমন লাগলো আজকের এই অসাধারণ কাল্পনিক মুভিটি? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে চমৎকার লেগেছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।